সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি লাইভটি দেখা যাচ্ছে। আমি এর একটু পূর্বে একটু চেক করে নিই যে সব কিছু ক্লিয়ার আসছে কিনা। হ্যাঁ, আজকে আমরা একটি নতুন অধ্যায় নিয়ে শুরু করব। আজকে আমাদের শ্রেণী কার্যক্রম। তো আমাদের আজকের চ্যাপ্টারটি হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চ্যাপ্টারটির নাম হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব। সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি ওকে, সবকিছু সাউন্ড এবং আমি দেখতে পাচ্ছি সবকিছু ক্লিয়ার আছে। তো আজকে যে সকল বিষয় নিয়ে কথা বলার জন্য প্ল্যান করেছি সেগুলো হচ্ছে, প্রথমেই পড়ব হচ্ছে আমরা একটা ওয়েরস্টেডের পরীক্ষা, যেই পরীক্ষার মাধ্যমে 1819 সালে অর্থাৎ আজ থেকে 200 বছর আগে বিজ্ঞানী ওয়েরস্টেড যে তড়িৎ প্রবাহের ফলে যে তার চুম্বক ক্রিয়া হয়, অর্থাৎ তড়িৎ প্রবাহিত হলে তার আশেপাশে যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় সেই সম্পর্কে তিনি একটি পরীক্ষা করেন। সেই পরীক্ষাটিকে বলা হচ্ছে ওয়েরস্টেডের পরীক্ষা। সেই পরীক্ষাটি নিয়ে আমরা একটু আলোচনা করব। তারপরে আমরা দেখব যে গতিশীল আধানের উপর বল, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র আছে, চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে একটি আধান সে গতিশীল, তখন এই আধানটি গতিশীল হওয়ার ফলে ওইখানে তার সে যেই পরিমাণ বল প্রাপ্ত হবে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রটি ওই গতিশীল আধানকে যে পরিমাণ বল প্রয়োগ করবে সেই সম্পর্কে আমরা ধারণা লাভ করব। তারপর আমরা এর একক সম্পর্কে ধারণা নিব, এসআই একক এবং তার পূর্ববর্তী সময়ে যে সকল এককগুলো ছিল সে সম্পর্কে ধারণা নিব। এবং এই তড়িৎ প্রবাহের ফলে যে চুম্বক ক্ষেত্রটা সৃষ্টি হচ্ছে, এবং চুম্বক ক্ষেত্র একটি ভেক্টর রাশি, তাহলে তার মান এবং দিক দুটি বিষয়ই আমাদেরকে বিবেচনায় নিতে হবে। আমরা এই তড়িৎ প্রবাহের ফলে যে সৃষ্ট চুম্বক ক্ষেত্র তার মান নির্ণয় করব, তার দিক নির্ণয় করব। তো দিক নির্ণয় করার জন্য এখানে আজকে নির্ধারণ করেছি আসলে দুটি নিয়ম। একটি হচ্ছে ম্যাক্সওয়েলের কর্ক সূত্র, আর একটাকে বলা হচ্ছে ফ্লেমিংয়ের ডান হস্ত সূত্র। এবং এর মান নির্ণয় করার জন্য আমরা দুটি সূত্র নিয়ে আজকে কথা বলবো। একটি হচ্ছে বায়োট-সাভার্টের সূত্র, আর একটি হচ্ছে অ্যাম্পেয়ারের সূত্র। এই হচ্ছে আজকের ক্লাস প্ল্যান। আমরা এই প্ল্যানের মধ্য দিয়ে আজকে আমাদের ক্লাসটি শেষ করব। তাহলে ওয়েরস্টেডের পরীক্ষাটা কি ছিল? বলেছি যে আজ থেকে প্রায় 200 বছর আগে, অর্থাৎ 1819 সালে, সেই সময় ওয়েরস্টেড একটা পরীক্ষা করেন। পরীক্ষাটি কীরকম? যে একটি চুম্বক শলাকা নিলেন, একটা দণ্ড চুম্বক, তার নর্থ পোল থাকে, তার সাউথ পোল থাকে, এবং তাকে কোনো একটা এমন একটা মেকানিজমের মাধ্যমে উনি এটাকে ধরো যে এরকম, আমি যেরকম কলমটাকে যদি এভাবে রাখতে পারি, ঠিক এভাবে নর্থ এবং সাউথের মধ্যে করে উনি এভাবে রেখেছেন। তারপর এর উপর দিয়ে একটি পরিবাহী তার স্থাপন করেছেন। আমরা একটি তার এর উপর দিয়ে সহজেই পাস করাতে পারবো, এবং সেখানে তিনি কি করলেন? তড়িৎ প্রবাহ পাঠালেন। তো তড়িৎ প্রবাহ কীভাবে পাঠানো যায়? আমরা একটা সিম্পল সার্কিট যদি চিন্তা করি, যে ব্যাটারি দিলাম, চাবি দিলাম, মানে সুইচ দিলাম, দিয়ে যদি আমরা একটা সংযোগ তৈরি করি, তাহলে সেখানে তড়িৎ প্রবাহ থাকতে পারে। তো যখন সুইচটি অফ করা, এখানে হচ্ছে কি, একটি হচ্ছে চাবি, চাবিটি যখন অফ করা তখন এখানে কোনো তড়িৎ প্রবাহ নাই। আর আমরা জানি একটি চুম্বক শলাকা তার নেচার হচ্ছে নর্থের দিকে এবং সাউথের দিকে থাকা। একটি চুম্বকের দুটি মেরু থাকে, একটাকে বলা হয় নর্থ পোল, একটাকে বলা হয় সাউথ পোল। নর্থ পোল কথাটার মানে হচ্ছে নর্থ সিকিং পোল, অর্থাৎ নর্থকে সে খুঁজে। আরেকটা হচ্ছে সাউথ সিকিং পোল, অর্থাৎ আরেকটা হচ্ছে সাউথকে সে খুঁজে। তো খুঁজতে খুঁজতে নর্মালি আমরা যে কাটা কম্পাস বর্ণ কিছুতে দেখি, সে সবসময় কি হয়? নর্থ সাউথ বা কিছু একটা এরকম একটা দিকে সবসময় থাকে। এখন এর উপর দিয়ে যখন আমি তড়িৎ প্রবাহিত করব একটি পরিবাহীর মধ্য দিয়ে, তখন দেখা গেল এটির মধ্যে একটি বিক্ষেপ সৃষ্টি হয়, অর্থাৎ এটি নড়ে যায়। আবার সুইচটি অফ করলে দেখা যায় সে তার আগের অবস্থানে ফেরত আসে। আমি যদি এখানে তার তড়িৎ প্রবাহটাকে বাড়াইতে পারি, অর্থাৎ ব্যাটারি যদি আমি বাড়িয়ে দিই, তাহলে দেখা যাবে সেখানে তড়িৎ প্রবাহ কী হচ্ছে? একটা রোধ আঁকা দরকার ছিল, একটা রোধ এঁকে দিলাম। ব্যাটারি যদি বাড়িয়ে দিই তখন কি হবে? তড়িৎ প্রবাহের মান বেড়ে যাবে।
তো আগের বিক্ষেপ যদি অল্প পরিমাণে হয়, এখন বিক্ষেপটা দেখা যাবে কি হচ্ছে, বেশি পরিমাণে হচ্ছে। তড়িৎ প্রবাহ যাচ্ছিল এই দিকে, এখন আমি ব্যাটারিকে যদি চেঞ্জ করে দেই, মানে উল্টিয়ে দিই, তাহলে তড়িৎ প্রবাহ আসবে কোন দিকে, এই দিকে। তো আগে তার বিক্ষেপটি ছিল ডান দিকে, এখন তার বিক্ষেপটি হবে তার বিপরীত দিকে। ঠিক আছে, অর্থাৎ যে তড়িৎ প্রবাহের দিকের পরিবর্তনের ফলে এর যেই বিচ্যুতিটা ছিল, এর যে একটা কোণের পরিবর্তন হয়েছিল, তার এইভাবে না থেকে সে যে একটু বেঁকে গেল, তার দিকের পরিবর্তনের সাথে সাথে, অর্থাৎ তড়িৎ প্রবাহের দিকের পরিবর্তনের সাথে সাথে তার বিচ্যুতি আবার ঘটেছে, কিন্তু এখন হয়েছে তার কোন দিকে, বিপরীত দিকে। এইগুলো তিনি পরীক্ষা করলেন এবং তিনি আরও পরীক্ষা করলেন, যদি এরকম হয় যে উপর দিয়ে যদি যায়, তড়িৎ প্রবাহিত হয়, তখন সে যদি এইভাবে বেঁকে যায়, অর্থাৎ এটা যদি এরকমভাবে বেঁকে যায়, তড়িৎ প্রবাহ যদি এইদিকে যায়, তড়িৎ প্রবাহটা যদি এই চুম্বক শলাকার নিচের দিকে নেওয়া হয়, নিচের দিক দিয়ে যদি যায়, তখন তার এই কোণটা আসলে কি হয়, এরকম হয়। অর্থাৎ তখনও বিচ্যুতি হয়। আগের বিচ্যুতিটা যদি বাম দিকে হতো, তড়িৎ প্রবাহ নিচ দিক দিয়ে আসার ফলে, নিচ দিকে যাওয়ার ফলে একই ডিরেকশন হবে, তড়িৎ প্রবাহ এদিকে যাচ্ছে, নিচ দিকে যাওয়ার ফলে, অর্থাৎ উপরে যখন ছিল তখন সে যদি বাম দিকে যায়, নিচ দিয়ে তড়িৎ প্রবাহ আসলে এখন সে কি করবে, ডান দিকে বিক্ষেপ দিবে। তো এই পরীক্ষাগুলোর মাধ্যমে ওয়েরস্টেড বুঝতে পারেন যে তড়িৎ প্রবাহের ফলে নিশ্চয়ই কোনো না কোনো একটি চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, এবং এই চুম্বক ক্ষেত্রটি এই যে চুম্বক শলাকাটি আছে তাকে তার স্বাভাবিক জায়গা থেকে বিচ্যুত করতে বাধ্য করছে। এবং তিনি আরও দেখেন যে তড়িৎ প্রবাহ যদি আমরা বাড়িয়ে দিতে পারি, তাহলে এই বিচ্যুতি বা বিক্ষেপের পরিমাণটি তখন কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। এবং এই তড়িৎ প্রবাহের দিক পরিবর্তনের সাথে সাথে এর যেই বিচ্যুতির দিক, অর্থাৎ আগে যদি বাম দিকে মুভ করতো, এখন সে কি করবে, উল্টা দিকে মুভ করছে। এই পরীক্ষাগুলো ওয়েরস্টেড করেন এবং তিনি সিদ্ধান্তে আসেন যে তড়িৎ প্রবাহেরও একটি কি আছে, চৌম্বক ক্রিয়া আছে। এরপর আমরা কথা বলবো হচ্ছে দ্বিতীয় পয়েন্টটি নিয়ে। প্রথম পয়েন্টটি নিয়ে কথা বলেছি, তো প্রথম পরীক্ষাটি থেকে আমরা একটি ধারণা পেয়েছি। সেই ধারণাটি হচ্ছে যে তড়িৎ প্রবাহের ফলে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, এবং তার পরীক্ষাটিও আমরা দেখেছি, যে ওয়েরস্টেডের পরীক্ষা। এখন দ্বিতীয় পয়েন্টে আসি, যে দ্বিতীয় পয়েন্টটি আসলে কি নিয়ে কথা বলছে, যে গতিশীল আধানের উপর বল। আমি এখন দ্বিতীয় পয়েন্টটি নিয়ে কথা বলি। যদি কোনো একটা ক্ষেত্র থাকে, ধরলাম যে এরকম একটা ক্ষেত্র, এখানে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, আর চুম্বক ক্ষেত্রটার সাথে একটু তড়িৎ ক্ষেত্রের তুলনা করে দিই। কীরকম, যে কোথাও যদি একটি স্থির আধান থাকে, তাহলে তার চারপাশে একটি কি হয়, তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়, যেখানে অন্য একটি আধানকে নিয়ে আসলে সে একটি বল অনুভব করে। তো এখানেও একটি তড়িৎ ক্ষেত্র আছে। তো সেই তড়িৎ ক্ষেত্রটি মধ্যে যদি আমি একটি আধানকে সঞ্চারিত করি বা চালনা করি, সোজাপথে হোক বা যেভাবে হোক, যদি আমি চালনা করি, এবং যেহেতু সে চলছে, তো চলতে গেলে তার একটি ব্যাগ থাকবে। এই ব্যাগ এবং এই যে তার আধানের পরিমাণ এবং যেই চুম্বক ক্ষেত্রটির উপর তাকে রাখা হয়েছে, এদের সম্মিলিত প্রভাবে সেখানে একটি বলের সৃষ্টি হচ্ছে, এবং সেই বলটি প্রাপ্ত হচ্ছে কে, বলটি প্রাপ্ত হচ্ছে ওই গতিশীল আধান। তো এটি নিয়ে একটু কথা বলি। বলছে একটি চৌম্বক ক্ষেত্রের কোনো গতিশীল আধান, একটি চৌম্বক ক্ষেত্রে, তার মানে এই হচ্ছে আমার সেই চৌম্বক ক্ষেত্র, এখানে একটি গতিশীল আধান, মনে করি এই হচ্ছে আমার সেই আধান, সেই আধানের পরিমাণ হচ্ছে কিউ। এই গতিশীল আধানটি কি করবে, যেহেতু সে গতিশীল, তার মানে তার একটি ব্যাগ থাকবে, একটি ব্যাগ থাকলো ভি। এই আধানটি যেই বল লাভ করবে, সেই বলের পরিমাণ, অর্থাৎ এ যেই বলটি পাবে, সেই বলটি কি কি বিষয়ের উপর নির্ভর করে একটু দেখার চেষ্টা করি। এই বলটি হচ্ছে তার আধানের সমানুপাতিক, অর্থাৎ
এই বস্তুটির আদান অর্থাৎ এই আদানটির পরিমাণ যত বাড়তে থাকবে সে তত বেশি বলের সম্মুখীন হবে। তারপর এইটির ব্যাগের উপরও নির্ভর করে, অর্থাৎ আমি যত বেশি স্পিড বাড়াবো সে তত বেশি বলের সম্মুখীন হবে। তারপরে আমরা দেখব হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মানের উপর। এটি একটি ক্ষেত্র, এটা আসলে একটা ক্ষেত্রের একটা দিক থাকে, আমি দিকের দিকে যাব, আমি এই দিকটা নিয়ে পরে কথা বলছি। তো ধরি যে একটি চৌম্বক ক্ষেত্র এখানে সৃষ্টি করা হয়েছে, সেই চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে সেই আদানটি গতিশীল। তো এখন চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে যদি সে যায়, চৌম্বক ক্ষেত্রের পরিমাণ যত বেশি হবে তত বেশি এই বলের মানটি বাড়বে। তাহলে সেখান থেকেও দেখতে পাচ্ছি যে আমাদের একটি সমানুপাতিক সম্পর্ক দাঁড়িয়েছে। আচ্ছা, তাহলে আমরা এখানে যে সকল বিষয়গুলো পেলাম, এর মধ্যে আরও একটা জিনিস বলে রাখা উচিত, সেটি হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক যদি এদিকে হয়, যেহেতু চৌম্বক ক্ষেত্র একটি ভেক্টর রাশি, সামারিটা যখন বলতেছিলাম যে তখন বলছিলাম যে এটা একটি ভেক্টর রাশি, তার মান এবং দিক আমরা নির্ণয় করব। তো যেহেতু সে একটি ভেক্টর রাশি, তার একটি দিক আছে, মনে করি চৌম্বক ক্ষেত্রটি এ বরাবর। আর এই যে আধানটি সে যেদিকে গতিশীল, মনে করি আধানটি গতিশীল হচ্ছে এ বরাবর। তাহলে এই দুইটিও ভেক্টর রাশি, ব্যাগ ভেক্টর রাশি, এটি একটি ভেক্টর রাশি, তাহলে তারা মধ্যবর্তী একটি কোণ সৃষ্টি করেছে। আসলে এই আধানের পরিমাণটি এই কোণের উপরও কি করবে, নির্ভর করবে। এই কোণটিরও কি হয়, সমানুপাতিক। তো কিরকম, যে এফ সমানুপাতিক এই যে সেটি হচ্ছে সাইন থিটা এর সমানুপাতিক। তাহলে দেখো আবার বলি যে চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে একটি আধান যখন গতিশীল হয় তখন সেই আধানটি একটি বলের সম্মুখীন হয়, একটি বল সৃষ্টি হয় আধানটির উপর। তো সেই বলের পরিমাণ হচ্ছে আধানের সমানুপাতিক, অর্থাৎ আধানের পরিমাণ যত কুলম তুমি বাড়াবে সে তত বেশি বল প্রাপ্ত হবে। তার এই ব্যাগের উপর নির্ভর করে। আর কার উপর নির্ভর করে, চৌম্বক ক্ষেত্রের উপর, যেই ক্ষেত্রটির মধ্য দিয়ে তুমি সেই আধানটিকে চালনা করার চেষ্টা করছো। তারপর আমরা বললাম যে এদের মধ্যবর্তী একটি কোণ থাকবে। কেন? কারণ দুইটাই তো ভেক্টর রাশি, সবসময় তারা একই দিকে তো যাবে না, ভিন্ন ভিন্ন দিকেও তারা যেতে পারে। তো ভিন্ন ভিন্ন যদি দিকে তারা যায় তাহলে তাদের একটি কোণ আছে, সেই কোণের সাইনের উপরও এই বলটি কি করছে, নির্ভর করছে। তাহলে এই সাইন থিটা এর পরিমাণ যত বাড়তে থাকবে, অর্থাৎ এর মান যত বাড়তে থাকবে, আমরা জানি যে এর সর্বনিম্ন মান কত, এই 0 ডিগ্রি যদি হয় তাহলে সেখানে মানটা কত হবে, সাইন 0 ডিগ্রির মান 0। আর এই থিটাতে যত বাড়তে থাকবে তখন এর মানটাও আস্তে আস্তে কি হতে থাকবে, বাড়তে থাকবে। এবং সাইন থিটা এর ম্যাক্সিমাম মান আমরা জানি কত, 1। তো এবং সেই 1টি পাওয়া যায় কত ডিগ্রি হলে, সাইন থিটা এর মান যদি সর্বোচ্চ 1 হয় তাহলে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। অর্থাৎ যখন বি এর মান এইদিকে আর ভি এর মান এইদিকে, অর্থাৎ 90 ডিগ্রি, তখন সেইখানে কি হবে, সর্বোচ্চ পরিমাণের বলের সৃষ্টি হবে। কারণ আমরা জানি যে সাইন থিটা এর সর্বোচ্চ মান হচ্ছে কত, +1। আচ্ছা, একজন প্রশ্ন করেছে যে এটি সাইন না হয়ে কস টেন হলো না কেন? আমরা সেদিকে যাচ্ছি, কেন সাইন না হয়ে কস টেন হলো না। ঠিক আছে, এই পুরাটাই হচ্ছে আমাদের একটা এক্সপেরিমেন্টাল এভিডেন্স, অর্থাৎ পরীক্ষা করে আমরা দেখলাম যে এই 4টা জিনিসের উপর এই বলের মানটি কি করছে, নির্ভর করছে। তো ধরো এটা আসলে আমাদের যেহেতু এক্সপেরিমেন্ট থেকে আসছে, এখন যদি এটাকে ধরে যদি আমি যদি কস ধরতাম, তাহলে কস যদি ধরি তাহলে কস 90 ডিগ্রির মান হয়ে যাচ্ছে কত, 0। আমি এখন পরীক্ষা করলাম যে আমি চৌম্বক ক্ষেত্র দিলাম এই বরাবর, একটি আধানকে সঞ্চালন করলাম এই বরাবর, কিন্তু আধানের উপর দেখা গেল একটি বল প্রয়োগ হচ্ছে, এই কোণের কারণে একটি বল প্রয়োগ হচ্ছে। তখন আমরা হিসাব মতো যে 90 ডিগ্রিতে গেলে, তুমি যেহেতু বলছিলা যে এটা কস হতে পারে কিনা, কস যদি হতো তাহলে দেখা যেত যদি 90 ডিগ্রি বরাবর যায় তাহলে এই যে আধানটি যাচ্ছে সে কোনো বলের সম্মুখীন হতো না, সে সোজা চলে যেত, তার উপর কোনো প্রভাব থাকতো না। কিন্তু যখন দেখা যাচ্ছে প্রভাব আছে 90 ডিগ্রিতে এবং সেই প্রভাবের পরিমাণটা কি সর্বোচ্চ, তার মানে সেটা কস হতে পারে না, তাহলে সেটা কি হয়ে যেতে পারে, কস যদি হতে না পারে। তো এইভাবে আমরা অন্যান্য কস দিলাম, আমরা টেন দিলাম, এইভাবে আমরা অন্য যেই
যে টার্মগুলো আছে সেগুলো ব্যবহার করলাম, ব্যবহার করে যখন আমরা এটাকে কিছুতেই যখন আমরা সিদ্ধান্তে আসতে পারলাম না, তখন তো আমাদের একটা ত্রিকোণমিতি বাকি থাকছে, সেটি হচ্ছে কি সাইন। তখন দেখা গেল যে সাইনের উপর সে নির্ভর করছে। তো এই পুরোটাই আসছে আসলে এক্সপেরিমেন্ট থেকে। ওকে, তো এই চারটি সমীকরণকে যদি আমি একসাথে লিখতে চাই তাহলে কিরকম হবে? এফ সমানুপাতিক কিউ ভি ভি সাইন থিটা, এবং এই সমানুপাতিক ধ্রুবকের মান যদি আমরা কি করি যে এক বিবেচনা করে নেই, তাহলে দেখো আমাদের সমীকরণ দাঁড়াচ্ছে কি এফ ইকুয়াল টু হচ্ছে কিউ ভি ভি সাইন থিটা। সমানুপাতিক ধ্রুবকের মান আমরা অনেক সময় কিন্তু ওয়ান কিভাবে ধরে সেটা কিন্তু আমরা সলভ করেছি। যেমন তোমরা নিশ্চয়ই এসএসসি লেভেলে দেখেছো এফ ইকুয়াল টু এম এ সমানুপাতিক ছিল, সেখানে সমানুপাতিক তুলে দিয়ে ধ্রুবকের মানটি কি করে ওয়ান আসে, সংজ্ঞা থেকে যেভাবে আমরা ওয়ান নিয়ে আসি, এখানেও সেই সমানুপাতিক চিহ্নটির ক্ষেত্রে তুলে দিয়ে সেখানে একটি ধ্রুবক আসবে, সেই ধ্রুবকের মানটিকেও আমরা ওয়ান বানিয়ে নিতে পারবো। তারপর আমরা এই সমীকরণটিতে আসবো এফ ইকুয়াল টু কিউ ভিবি সাইন থিটা। এখন সাইন হওয়াতে কি হয়েছে দেখো, যে এটি যদি কস হতো, আমরা জানি যে এই রাশিগুলো হচ্ছে দুই রকমের, একটি হচ্ছে স্কেলার অথবা সে হচ্ছে কি ভেক্টর। ওই যে আগে প্রশ্ন করেছিলে যে অন্যগুলো হলে কি হতো, ধরো এইটি একটি ভেক্টর রাশি এফ, তাহলে কিউ, এইখানে ব্যাক কি রাশি? ভেক্টর রাশি। আবার এখানে ভি কি রাশি? চৌম্বক ক্ষেত্র শুরুতেই বলে নিয়েছিলাম সে একটি কি রাশি? ভেক্টর রাশি। তাহলে এখন এই দুটি ভেক্টর রাশির মধ্যে আমাকে ক্রস গুণেই করতে হবে, ক্রস গুণ না করলে আমি এই ভেক্টরটিকে পাচ্ছি না। ঠিক আছে, তাহলে এই দিকে আমরা নর্মালি এমনিও জানি যে পি ক্রস কিউ এরকম যদি থাকে, আমরা ভেক্টর চ্যাপ্টারে পড়েছি যে সেটাকে লিখতে পারি পি কিউ সাইন থিটা, সাথে একটা কি থাকে এন ক্যাপ, একক ভেক্টর থাকে। আর যদি শুধুমাত্র আমরা মানটি লিখতে চাই তখন আমাদের আর একক ভেক্টরটি দেওয়ারও কি হচ্ছে না, প্রয়োজন হচ্ছে না। তাহলে এই লাইনটি ছিল মানের, আর এই লাইনটি হচ্ছে কার? এই লাইনটি হচ্ছে ভেক্টরের। তো এই লাইনটি যদি ভেক্টর হয় তাহলে দেখো কিউ, এই যে ভি ভি সাইন থিটা, এইটাকে আমরা এরকম ভেক্টর ফর্মেও কি করতে পারি, লিখে রাখতে পারি, এবং যার মান, এই জায়গাটির মান অবশ্যই কি হবে, এর সমান হবে। এটি আমরা ভেক্টর রাশির চ্যাপ্টার থেকে জানি। তাহলে এখন স্বভাবতই প্রশ্ন আসছে যে বল যদি একটি ভেক্টর রাশি হয়, তার মান বুঝলাম, তার এটা বাড়াইলে এই বলের মান বাড়ছে, এটা বাড়াইলে এই বলের মান বাড়ছে, অ্যাঙ্গেলের যদি চেঞ্জ হয় তাহলে এই বলের মানের এই ধরনের পরিবর্তন হচ্ছে, কিন্তু তার দিকটা কোন দিকে হবে? তো দিকের বিষয়টি আমরা সেই প্রথম পত্রের যে ভেক্টর চ্যাপ্টার পড়েছি সেখানে আমরা জানি যে দুটি ভেক্টর রাশির যদি গুণ করা হয় তাহলে এদের মধ্যবর্তী যে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে একটি ডান হাতি স্ক্রুকে ঘোরালে যেই দিকে স্ক্রুটি অগ্রসর হয় সেদিকেই হচ্ছে কার দিক? বলের দিক। তাহলে এইটা যদি হয় আমার ভি, এইদিকে যদি হয় আমার বি, এইখানে আমাকে একটা ডান হাতি স্ক্রু নিতে হবে। ডান হাতি স্ক্রুটাকে আমি যদি এখানে কি করব, প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে যাব, এটা প্রথম ভেক্টর, এটা হচ্ছে কোথায়? দ্বিতীয় ভেক্টর। তাহলে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে যদি যাই তাহলে দেখা যাচ্ছে এই স্ক্রুটা আসলে টাইট হচ্ছে। টাইট হচ্ছে মানে কি? ভিতরের দিকে যাচ্ছে। তার মানে একেবারে এটা যদি এরকম হয়, যদি এরকম হয়, এইদিকে হচ্ছে এই বরাবর হচ্ছে ভি, এই বরাবর হচ্ছে বি, আর এটাকে যদি আমরা ঘুরাই তাহলে স্ক্রুটা যাচ্ছে কোন বরাবর? নিচের দিকে। তাহলে এইরকম একটি চিত্র পাচ্ছে, অর্থাৎ বলের দিকটি হবে তখন কোন দিকে? নিচের দিকে। আর এখানে যদি এইভাবে বসাই তাহলে দেখা যাচ্ছে বোর্ডের একেবারে কোন দিকে? ভিতরের দিকে। আচ্ছা, এখানে নিশাত তাসনিম প্রশ্ন করেছে যে অ্যাঙ্গেলের সাথে কিভাবে সেটা রিলেট হয়। অ্যাঙ্গেলের যদি তুমি পরিবর্তন করো, এটা তো পুরোটা একটা এক্সপেরিমেন্ট। তুমি যদি ল্যাবরেটরিতে গিয়ে এক্সপেরিমেন্ট করো যে এরকম একটা চুম্বক ক্ষেত্র তুমি সৃষ্টি করলে, তার মাঝখান দিয়ে একটি ইলেকট্রনকে তুমি বা একটি আধানকে তুমি কি করলে? পাঠালে। তো আধানকে যদি সোজা পাঠানো যায় তাহলে এই চুম্বক ক্ষেত্রের প্রভাবে সবসময় যে বেঁকে যাবে এরকম না। যদি এদিকেও চুম্বক ক্ষেত্র থাকে, চুম্বক ক্ষেত্র কীভাবে সৃষ্টি করে একটু সাধারণ একটা পরীক্ষা দিয়ে বুঝাই।
একটি সাধারণ পরীক্ষা দিয়ে বোঝাই যে এদিকে যদি তোমার একটি ম্যাগনেটের নর্থ পোল থাকে, এদিকে যদি একটি সাউথ পোল থাকে, তোমরা জানো যে এই বলরেখা বলে একটা বিষয় আছে, সেটি নর্থ থেকে কার দিকে যায়? সাউথের দিকে যায়। তো এখন যদি এইখানে একটি আদান থাকে, সেই আদানকে যদি একই দিকে তুমি কি করো? পাস করাও, তখন দেখা যাবে এই এই চুম্বক ক্ষেত্র থাকলেও সে যেভাবে সোজা যেত, এই চুম্বক ক্ষেত্র না থাকলেও সে কি করছে? সোজা যাচ্ছে। অর্থাৎ এর এক্সিস্টেন্স থাকলেও সে সোজা যেতে পারে, এই চুম্বক ক্ষেত্র না থাকলেও সে কি করতে পারে? সোজা যেতে পারে। তাহলে আমরা সেখান থেকে বলতে পারি যে এই রকম যদি হয়, অর্থাৎ একই দিকে সমান্তরালে যদি থাকে চুম্বক ক্ষেত্র এবং তার আদানের গতির দিক, তাহলে সেখানে চুম্বক ক্ষেত্রের কোনো প্রভাব সেই আধানটির উপরে পড়ছে না। তার মানে 0 ডিগ্রি হলে কোনো আধান নাই। তাহলে 0 ডিগ্রি কস 0 ডিগ্রির ক্ষেত্রে কিন্তু 90 মান কিন্তু সর্বোচ্চ, তখন প্রভাব দেখা যায়। তো সমান্তরালে যদি থাকছে, সমান্তরালে আছে আবার প্রভাব নাই। ফিজিক্সের যেই প্রিভিয়াস প্রবলেমগুলো সলভ করে এসেছো, সেখানে দেখো এটা সাইনের সাথে খুব রিলেটেড হয়। কারণ সাইন 0 ডিগ্রি হলে সেখানে টোটাল মানটা 0 হয়ে যাচ্ছে, সেখানে কোনো প্রভাব কিন্তু তোমার পরিলক্ষিত হচ্ছে না। তো এইভাবে সেই অ্যাঙ্গেলটার উপর ডিপেন্ড করছে। আবার তুমি চুম্বক ক্ষেত্র এই বরাবর, তুমি ইলেকট্রনটিকে এই বরাবর না পাঠিয়ে একটু অ্যাঙ্গেলে পাঠিয়েছো। তো একটু অ্যাঙ্গেলে পাঠাতে গেলে দেখা যাচ্ছে তার উপর একটি প্রভাব পাওয়া যাচ্ছে, কিন্তু সেই প্রভাবটির পরিমাণ কি হচ্ছে? অল্প পরিমাণে। অর্থাৎ সে তো একটি বল পাচ্ছে, সে তার বলের দিকটা হচ্ছে কোন দিকে? উপরে, হ্যাঁ, নিচের দিকে। তো আমি যদি আরো একটু অ্যাঙ্গেল ক্রিয়েট করি, তখন দেখা যাচ্ছে বলের পরিমাণ, সে তো একটি বল প্রয়োগ করছে, সে নিচের দিকে তখন বেশি বল প্রয়োগ করছে। আরো অ্যাঙ্গেল যদি ক্রিয়েট করি, তখন দেখা যাচ্ছে যে আরো বেশি বল প্রয়োগ করছে। অর্থাৎ আমি এই দুটির একই দেখে যখন রাখলাম, তখন দেখলাম, মানে আমার অবজারভেশন পাওয়ারটাকে বাড়াতে হবে। তো আমি যখন দেখলাম, তখন সেখানে কোনো প্রভাব পরিলক্ষিত হচ্ছে না, এর একে কেউ ডিস্টার্বই করতে পারলো না। কিন্তু আর একটু অ্যাঙ্গেল পরিবর্তন করার কারণে দেখা যাচ্ছে হ্যাঁ, নিচের দিকে আমি একটু একটু বল পাচ্ছি, একটু পরিমাণে। আমি আরো একটু সরালাম, তখন নিচের দিকে আমি আরো একটু নিচের দিকে পাচ্ছি, উপরের দিকেও না। খেয়াল করো, আমি আবার একটু সরালাম, তখন আমি কি পাচ্ছি? নিচের দিকে অনেক বেশি বলের পরিমাণ পাচ্ছি। তার মানে দেখো 0 থেকে বাড়তে 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 90 পর্যন্ত যখন যাচ্ছে, তখন সেই বলের পরিমাণটা বাড়ছে। তাহলে 0 থেকে 90 পর্যন্ত দেখো, সাইন 0 থেকে সাইন 90 এই পরিমাণে কিন্তু আস্তে 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 মানের পরিমাণটা কি হতে থাকে? বাড়তে থাকে। তাহলে অ্যাঙ্গেলের উপরে এই বলটি নির্ভরশীল, এই কথাটি নিশ্চয়ই এখন তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা বলের মান নিয়ে কথা বলেছি। বলের দিক আমরা একটি ডান হাতের স্ক্রুয়ের সাহায্যে ভেক্টর চ্যাপ্টারে যেভাবে পড়েছি, সেভাবে আমরা কি করতে পারবো? তার দিকও নির্ণয় করতে পারবো। এখন এই যে সূত্রটি পেলাম, সেখানে আমরা দেখলাম F = হচ্ছে QVV সাইন থিটা। আমরা জানি যে একটি সূত্র থেকে কিভাবে তার সংজ্ঞাটা নিয়ে আসতে হয়। আমি বি এর সংজ্ঞা নিয়ে আসতে চাই, তাহলে বি হচ্ছে আমার এখানে সাবজেক্ট, অর্থাৎ বাকি বি কে রেখে বাকি সবগুলোকে এক পক্ষে নিয়ে যাব। তখন তার বি এর যে সমীকরণটি দাঁড়াচ্ছে, সেটি হচ্ছে F / হচ্ছে QV সাইন থিটা। এখন আমি এই এফ এবং বি এই দুইটাকে রেখে দিতে চাই, আর বাকিগুলাকে আমি 1 বানিয়ে দিতে চাই। তাহলে দেখো তো কিরকম হয়। তাহলে এফ, এই যে আধান, সেই আধানের পরিমাণ ধরো আমি দিয়ে দিলাম হচ্ছে কত? 1 কুলম্ব, তার মানে একক বলে দিলাম। এই ভি এর পরিমাণ, সেটাকেও যদি আমি কি করি যে 1 মিটার সেকেন্ড ইনভার্স 1, অর্থাৎ একক বেগে যাচ্ছে, এবং এইটাকে 1 বানাতে চাই। এই সাইন থিটার মানকে 1 বানাতে চাই। তাহলে সাইন থিটার মানকে 1 বানাতে চাইলে তোমরা জানো যে সাইন 90 ডিগ্রির মান কত হচ্ছে? 1, অর্থাৎ নিচের সবগুলো মান কি হয়ে যাচ্ছে? 1। তখন দেখা যাচ্ছে বি এর মান এবং তার যে এফ এর মান সমান, অর্থাৎ চুম্বক ক্ষেত্রের মান এবং বলের মান সমান হচ্ছে। অর্থাৎ চুম্বক ক্ষেত্রই বল এবং বলকেই আমরা চুম্বক ক্ষেত্র বলতে পারছি। কিন্তু শর্ত কি কি? শর্ত হচ্ছে আধানের পরিমাণ হতে হবে 1 কুলম্ব, ব্যাগের পরিমাণ হতে হবে 1 মিটার পার সেকেন্ড, এবং এই যে
90 ডিগ্রি হয়েছে কোণটি, এই কোণ কার মধ্যে? এই কোণ হচ্ছে ব্যাক, এই তার চুম্বক ক্ষেত্র ছিল এ বরাবর এবং বস্তুটি গতিশীল ছিল কোণ বরাবর, এই বরাবর। তাদের মধ্যবর্তী যেই কোণ, সেই কোণটিকে হতে হয়েছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই যদি কন্ডিশন হয় তখনই আমরা বলতে পারবো যে গতিশীল আধানটি যেই পরিমাণের বল প্রাপ্ত হচ্ছে সেই বলের মানটি আসলে চুম্বক ক্ষেত্রের মানের সমান। একটু ভালো করে খেয়াল করো। আচ্ছা, আমি একটু বইয়ের সংজ্ঞাটি তোমাদের একটু পড়ে শোনাই। বলছে একটি গতিশীল আধান বা স্থায়ী চুম্বক তার আশেপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে। আমরা চুম্বক ক্ষেত্র কীভাবে সৃষ্টি হয় সেটা আমরা জানি। তো ওই রকম একটি চুম্বক ক্ষেত্র আছে আমরা ধরে নিলাম। সেই চুম্বক ক্ষেত্রের মধ্যে কোনো একটি চুম্বক ক্ষেত্রের দিকের সাথে, তো চুম্বক ক্ষেত্রের দিক এইদিকে, এর সাথে চুম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে, এই যে 90 ডিগ্রি সমকোণে একক বেগে, অর্থাৎ বেগের মান কিন্তু 1 মিটার পার সেকেন্ড ধরে নিয়েছি এখানে। অর্থাৎ তোমরা আবার এটাও জানো যে যে সকল রাশি দিয়ে ভাগ করা হয় সেগুলোর সামনে আমরা একক বলে দিতে পারি। কীরকম? যে তুমি যদি ঘনত্বের সংজ্ঞা যাও তাহলে রো ইকুয়াল টু m/v, তখন কিন্তু বলো যে একক আয়তনে, অর্থাৎ যেটা দিয়ে ভাগ করি সেটার আগে সবসময় আমরা একক বলে একটা শব্দ ব্যবহার করে ফেলি। তো এরকম বলতে পারি যে একক আধান থাকবে, আধানের পরিমাণ হবে 1 একক। তারপর হচ্ছে তার ব্যাগ থাকবে হচ্ছে একক ব্যাগে, একক ব্যাগ মানে হচ্ছে ম্যাথমেটিক্যালি যদি বলি সেটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ হতে হবে 90 ডিগ্রি। ওই 90 ডিগ্রি শব্দটাকে তুমি এভাবে না বলে বলতে পারো যে চুম্বক ক্ষেত্রের দিক এবং তার গতির দিক হবে কত, মানে উলম্বভাবে বা লম্বভাবে। তার মানে বোঝা যাচ্ছে যে থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। এই সকল কথাগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে বইয়ের যে সংজ্ঞা সেটি পেয়ে যাচ্ছি। বলছে কোনো চুম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে একক বেগে চলমান একটি একক আধানের কথা বলা হচ্ছে। এই আধানটার উপর ক্রিয়াশীল যেই বলের মান, সেই বলের মান হচ্ছে ওই চুম্বক ক্ষেত্রের মানের সমান বা ওই চুম্বক ক্ষেত্রের মান। আশা করি যে এই জায়গাটি তোমরা বুঝতে পেরেছো। এখন প্রশ্ন হচ্ছে যে এর একক কি হবে? এর একক হচ্ছে আগের দিনে, অর্থাৎ এসআই একক ব্যবহার শুরু হওয়ার আগে সেখানে অনেকগুলো একক ব্যবহার করা হতো। একটা হচ্ছে গাউস, আর একটি সূত্র ব্যবহার করা হতো সেটি হচ্ছে ওয়েবার, মিটার ইনভার্স 2, এবং বর্তমানে একটি একক ব্যবহার করা সেটি হচ্ছে টি মানে হচ্ছে টেসলা। ঠিক আছে, সার্বিয়ার একজন বিজ্ঞানী নিকোলাস টেসলা, সেই টেসলার নাম অনুযায়ী বর্তমানে আমরা আসলে ব্যবহার করব এই এককটি। ঠিক আছে, এটি হচ্ছে এসআই একক। এই টেসলা এবং ওয়েবার মিটার ইনভার্সন এই দুইটার আসলে মানের কোনো পার্থক্য নাই। অর্থাৎ 1 টেসলা বলতে যা বোঝায় 1 ওয়েবার মিটার ইনভার্স 2 বলতে একই জিনিসেই বোঝায়। কিন্তু 1 টেসলা আর 1 গাউস কিন্তু এক নয়। 1 টেসলা ইকুয়াল টু হচ্ছে 10⁴ গাউস। এই 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 যে মানগুলো আসলে তোমার এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এমসিকিউ এর জন্য এগুলো একটু পড়ে নেবে। তোমার প্রশ্নে এটি থাকতে পারে, প্রশ্ন যদি একটু কঠিন করে সেখানে গাউস এককে দিয়ে দিতে পারে। তবে তোমার জেনে রাখতে হবে 3টি এককেই হচ্ছে তোমার কি ব্যবহার করা হচ্ছে চুম্বক ক্ষেত্রের ক্ষেত্রে। তাহলে আমরা এই বিষয়টিও শেষ করেছি, এই বিষয়টিও শেষ করেছি। এখন এটি মুছে দিতে চাই। এখন আমরা কথা বলবো হচ্ছে বায়োট সেভার্টের তড়িৎ প্রবাহের ফলে যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হলো তার মান এবং দিক নিয়ে। চুম্বক ক্ষেত্রেও এই যে তড়িৎ প্রবাহের ফলে যে সৃষ্টি হচ্ছে চুম্বক ক্ষেত্র,
সেই চুম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করার জন্য আমরা দুটি সূত্র ব্যবহার করব। একটি হচ্ছে ম্যাক্সওয়েলের কর্ক সূত্র। কর্ক কিরকম, ধরো যে একটি বোতলের এখানে একটি কর্ক আটকানো আছে, সে এই কর্কটিকে খুলতে হবে। কর্কটিকে খোলার জন্য কি রাখবে, যে এরকম একটা থাকে, এরকম পেঁচানো একটা জিনিস থাকে, যেটাকে এরকম ঘুরিয়ে 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 এর ভিতরে ইনসার্ট করা যায়। অর্থাৎ ধরো সেটি হচ্ছে আমার এই জিনিসটিকে আমি ডান হাতে ধরবো, ধরে আমার এই যে কর্ক এটা, এর মধ্যে আমি এইভাবে ঘুরাবো। তো কর্কটাকে যদি আমি ডান হাতে দিয়ে ঘুরাই, তাহলে আমার ফিঙ্গারটা কোন দিকে মুভ করছে ওইটাও খেয়াল করতে হবে। এই হচ্ছে কর্ক, চেপে ধরলাম কর্কের উপরে এই জিনিসটা, তারপর কি করতে হবে, যে ঘোরাতে হবে ভিতরে নেওয়ার জন্য। তো ঘুরাবো যখন, তখন দেখো যে আমার ফিঙ্গারটা মুভ করছে কোন দিকে, এটাও খেয়াল করতে হবে। তো তখন আমরা আসলে এই যে ম্যাক্সওয়েলের যে কর্ক সূত্র, সেই সূত্রটার কি বলতে চেয়েছে সেটা পেয়ে যাব। সেখানে বলছে একটি তড়িৎবাহী তার বরাবর, অর্থাৎ এই বরাবর যদি এই তার বরাবর যদি কি হয়, তড়িৎ প্রবাহিত হয়, মনে করে এই হচ্ছে আমার সেই কর্ক, হ্যাঁ, এই বরাবর এটাকে আমার ইনসার্ট করতে হবে। তখন আমাকে কি করতে হবে, এটাকে ঘোরাতে হবে। তো আমি যদি এই বরাবর তড়িৎ যাচ্ছে আর আমি যেভাবে ঘুরাই, তাহলে দেখো একটা সাইকেল তৈরি হচ্ছে, এরকম একটা চক্র তৈরি হচ্ছে। অর্থাৎ চক্রটা এরকম একটি চক্র তৈরি হচ্ছে। তো এই চক্রটি আমার জানা দরকার। বলছে একটি তড়িৎবাহী তার বরাবর প্রবাহের অভিমুখে একটি ডান পাকে, যেহেতু আমি ডান হাত দিয়ে ঘোরাচ্ছি, ডান দিকে ঘোরাচ্ছি, ডান পাকে সেটি ঘুরছে, একটি ডান পাকের কর্ক স্ক্রুকে, এটা একটা স্ক্রু, এই স্ক্রুটাকে কি করতে হচ্ছে, ঘুরালে হাতের বৃদ্ধাঙ্গুলি, এই যে আমি একটু আগে বলছিলাম যে আমার বৃদ্ধাঙ্গুলি কোন দিকে যাচ্ছে সেটা খেয়াল করতে হবে। যেদিকে ঘুরে চুম্বক শলাকার উত্তর মেরু সেদিকে বিক্ষিপ্ত হবে। আসলে এই তীর চিহ্নগুলো দিয়ে যেটা বোঝাচ্ছে সেটা আসলে নর্থ পোলের দিকটা বোঝাচ্ছে, অর্থাৎ নর্থ পোল এই দিকে হবে। এখন এটা তো বৃত্তাকার, তো বৃত্তাকারের ক্ষেত্রে আসলে কি এইটার চুম্বক ক্ষেত্রটা এরকম বৃত্তাকার, কিন্তু কোনো বিন্দুতে যদি তোমার চুম্বক ক্ষেত্রের দিক নির্ণয়ের প্রয়োজন হয় কোনো স্পেসিফিক একটা বিন্দুতে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এই বরাবর যাচ্ছে, অর্থাৎ এই বিন্দুতে তোমাকে একটা স্পর্শক এঁকে নিতে হবে। কোনো স্পেসিফিক বিন্দুতে যদি তোমার কি করতে হয়, এরকম চুম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করতে হয়, তাহলে সেখানে তোমাকে একটি স্পর্শক অঙ্কন করতে হবে। তাহলে এই হচ্ছে ডান, যে ম্যাক্সওয়েলের যে কর্কস্ক্রু সূত্র, তার পাশে আমি ডান লিখে রেখেছি, কারণ সেই কাজটাও তোমাকে ডান হাতে করতে হচ্ছে। এবং এই কর্কটাকে এভাবে তুমি চেপে ধরে এই যে তুমি ঘোরাচ্ছ, তড়িৎ প্রবাহিত হচ্ছে নিচের দিকে, তুমি এই স্ক্রুটাকে এভাবে ধরে তুমি এই যে ফিঙ্গারটাকে এভাবে ঘোরাচ্ছ, তার মানে এই একটা সার্কেল তৈরি হচ্ছে, এরকম বৃত্তাকার বদ্ধ, ঠিক আছে। তো সবসময় এই চুম্বক ক্ষেত্রে কি সবসময় বৃত্তাকার হয় এরকম না, সরল পথে হতে পারে। কিরকম, যে এইদিকে যদি কোনো একটা ম্যাগনেটের নর্থ পোল থাকে, এদিকে যদি কোনো একটা ম্যাগনেটের সাউথ পোল থাকে, তোমরা জানো যে এখানে একটি বলরেখা সৃষ্টি হবে, সেই বলরেখার দিক হচ্ছে কোন দিকে, নর্থ থেকে সাউথ দিকে। এসএসসি লেভেলে সেগুলো তোমরা দেখে আসছো। তো নর্থ থেকে সাউথের দিকে হচ্ছে তার কি দিকটা। আর এরকম যদি বৃত্তাকার হয়, তাহলে সেখানে তার নর্থ সাউথ বোঝার কিন্তু কোনো সুযোগ নাই, কারণ এরকম একটা সার্কেল। তো সেই সার্কেলের ক্ষেত্রে কোনো একটা পয়েন্টে যদি চুম্বক ক্ষেত্র বের করতে হয়, তাহলে নিয়মটা কি, সেখানে একটা স্পর্শক অঙ্কন করে দিতে হবে। আর এই স্পর্শকের যেই দিকে তীর চিহ্ন, ওই দিকে হচ্ছে কি নর্থ পোল। এরপরে আসি একটা ফ্লেমিং এর তোমার ডান হস্ত সূত্র। তো ফ্লেমিং এর আসলে এই ডান হস্ত সূত্রটা কিরকম, সেটা আসলে গ্রিপ রুল বলা হয় ইংলিশে। গ্রিপ রুল মানে এই যে মুষ্টিবদ্ধ করে তুমি ধরবে, এই হচ্ছে তোমার থাম। আমি জানি যে তোমরা এগুলো জানো, তারপরেও বলছি আরেকবার, কারণ এটি তোমাদের এসএসসি লেভেলেও ছিল, মনে করিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে রাইট হ্যান্ড গ্রিপ রুল। গ্রিপটা তুমি নিলা, এই বরাবর যদি তড়িৎ প্রবাহিত হয়, অর্থাৎ এই থাম তোমার হচ্ছে ওই বৃদ্ধাঙ্গুলি হচ্ছে ওইদিকে, তাহলে এই যে আঙুলগুলো যেদিকে বাঁকছে, তো সেদিকে তোমার একটা
বৃত্ত তৈরি হচ্ছে এবং আঙুলগুলো যেই দিকটাকে ডিরেকশন দিচ্ছে সার্কেলটা তখন ওই ডিরেকশনে তোমাকে কি করতে হবে, আঁকতে হবে। আমরা জানি যে সার্কেল একটা যদি পাওয়া যায় এরকম, তো সার্কেলের তো এরকম দুইটা দিক হয়, এই দিকে হতে পারে অথবা সার্কেলটা এরকম কি হতে পারে, উল্টা দিকেও হতে পারে। তো এটা কোন দিকে হবে, সার্কুলার হচ্ছে সেটা তুমি বুঝতে পারছো, কিন্তু কোন দিকে হবে এটা বোঝার জন্য তোমাকে কি করতে হবে, রাইট হ্যান্ড গ্রিপ রুলটা সহজেই তুমি কি করতে পারবা, সেখানে ব্যবহার করতে পারবা। তাহলে আমি সবসময় এই ডান হস্ত সূত্র যেটা আছে গ্রিপ রুল, সেই গ্রিপ রুলটাকেই ফলো করার চেষ্টা করি। আমার কাছে মনে হয় এটা সবচেয়ে ইজি। তাহলে এতক্ষণ আমরা চুম্বক ক্ষেত্র নিয়ে কথা বললাম, চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় নিয়ে কথা বললাম, সেই চুম্বক ক্ষেত্রের মান চুম্বক ক্ষেত্রের সংজ্ঞা নিয়ে কথা বললাম। এখন আমরা চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় নিয়ে কথা বলবো। তো চুম্বক ক্ষেত্রের মান নির্ণয়ের জন্য আমাদের সূত্র হচ্ছে দুইটা। একটা সূত্র হচ্ছে বায়োট-স্যাভার্টের সূত্র, বায়োট-স্যাভার্টের সূত্র একটি, আরেকটা হচ্ছে অ্যাম্পিয়ারের সূত্র। এই দুটি সূত্র সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। বায়োট-স্যাভার্ট কি বলেছে? বায়োট-স্যাভার্ট বলেছে কোনো নির্দিষ্ট মাধ্যমে কোনো পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্যের ভেতর দিয়ে, ধরো এই হচ্ছে একটি পরিবাহী, এর এইখানে ছোট্ট একটি অংশ আমরা বিবেচনা করলাম ডিএল, একটি লম্বা একটা পরিবাহী, এটা সাইনের মতো হয়ে গেছে না, ধরো যে কোনো একটি পরিবাহীর ছোট্ট একটি অংশ ডিএল, এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, যেই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই তড়িৎ প্রবাহের মান হচ্ছে আই। এবং এই তড়িৎ যদি প্রবাহিত হয়, ওয়েরস্টেডের পরীক্ষা থেকে আমরা জেনে গেছি সেখানে একটি চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, তো আশেপাশে চুম্বক ক্ষেত্র আছে। তো এইখানে কোনো একটি বিন্দু হচ্ছে পি বিন্দু, এই বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান আমরা নির্ণয় করতে চাই। তার জন্য বায়োট-স্যাভার্ট তারা আমাদেরকে একটি সূত্র দিয়েছে। সেই সূত্রটি কি বলছে, নির্দিষ্ট মাধ্যমে কোনো পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্য, এই যে ডিএল, এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ চলার ফলে এই যে আই পরিমাণ তড়িৎ প্রবাহ চলছে, আশেপাশের কোনো একটি বিন্দু পি একটি বিন্দু, সেই বিন্দুতে সৃষ্ট চুম্বক ক্ষেত্রের মান, এইখানে যে চুম্বক ক্ষেত্রটি পাওয়া যাচ্ছে তার মান, এই চুম্বক ক্ষেত্রটির মান বি, একটি ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য যেহেতু আমরা মেজার করছি, তাহলে সেখানে আমরা দিলাম কি ডিভি। যেই মানটি পাওয়া যাচ্ছে এই মান কার কার উপর নির্ভর করে একটু খেয়াল করো, পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্যের সমানুপাতিক। এই যে ক্ষুদ্র দৈর্ঘ্য নিয়ে বিবেচনা করলাম তার কি হচ্ছে সমানুপাতিক। তারপর বলছে যে তড়িৎ প্রবাহের সমানুপাতিক, অর্থাৎ তড়িৎ প্রবাহ যত বেশি বাড়াতে পারবো, 1 এম্পিয়ার 2 এম্পিয়ার 3 এম্পিয়ার, এই চুম্বক ক্ষেত্রে যেটি এখানে পাওয়া যাবে তার মানটিও আস্তে আস্তে কি হতে থাকবে, বাড়তে থাকবে। তাহলে এই প্রবাহেরও কি হচ্ছে সমানুপাতিক। প্রবাহীর ওই অংশের মধ্যবিন্দু, যেই অংশটি নিয়ে আমরা কথা বলছি, এই যে ছোট্ট একটি অংশ, এই অংশের মধ্যবিন্দু হচ্ছে এখানে মধ্যবিন্দু, ওই অংশের মধ্যবিন্দু থেকে ওই বিন্দু মানে এই বিন্দুর দূরত্ব, এই যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমি আর দিতে চাই। দেখো এইখানে ছোট্ট একটি অংশ, সেই অংশের মধ্যবিন্দু, মধ্যবিন্দু থেকে যেই বিন্দুতে আমরা সেই চুম্বক ক্ষেত্রের মানটি নির্ণয় করতে চাচ্ছি, সেই বিন্দু পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে ব্যস্তানুপাতিক মানে বিষয়টা তো তোমরা নিশ্চয়ই জানো, অর্থাৎ এই বিন্দুটা যদি দূরে হতে থাকে, যত দূরে যেতে থাকবো চুম্বক ক্ষেত্রের মানটা তত কি হতে থাকবে, কমতে থাকবে। তো সেইখান থেকে আমরা এই লাইনটিকে লিখতে পারছি। তারপরে আমরা আর কি লিখতে পারি, দেখো বায়োট-স্যাভার্ট আমাদেরকে কি বলতে বলে, মানে কি শিখতে বলেছে, সে বলেছে এই তিনটির উপর নির্ভর করে এবং আরো নির্ভর করে কার উপর, পরিবাহী, এই হচ্ছে পরিবাহী এবং পরিবাহীর ওই অংশের মধ্যবিন্দু, এই যে এই অংশের মধ্যবিন্দু এবং ওই বিবেচিত বিন্দুর যে সংযোগ রেখা, তার মধ্যে একটা কোণ অন্তর্ভুক্ত হয়েছে, সেই কোণটি হচ্ছে থিটা। সেই অন্তর্ভুক্ত কোণের এইখানে বায়োট-স্যাভার্ট বলে দিয়ে গেছে আমাদের সাইন এই নিতে হবে, সাইনের সমানুপাতিক, অর্থাৎ ডিভি সমানুপাতিক সাইন থিটা। তাহলে এখন আমরা কি করতে পারি, যে সবগুলো এই সমানুপাতিককে আমরা সামারাইজ করতে পারি, একসাথে নিয়ে নিতে পারি। তখন আমরা লিখতে পারি যে ডিভি সমানুপাতিক আই ডিএল সাইন থিটা
ডিভাইডেড বাই কি আর স্কোয়ার। এবং এই সমানুপাতিক চিহ্ন তুলে দিতে গেলে তোমরা জানো যে একটি ধ্রুবক আনতে হয়, এবং এই ধ্রুবকের মানটিও আমাদের জেনে রাখতে হবে। সেই ধ্রুবকের মান হচ্ছে কত, মিউ নট ডিভাইডেড বাই 4 পাই। কি বলছি যে এইখানে একটি সমানুপাতিক চিহ্ন থাকে, সেই সমানুপাতিক চিহ্নটি তুলে দিলে একটি ধ্রুবক আনতে হয়, সেই ধ্রুবকের মান হচ্ছে মিউ নট ডিভাইডেড বাই 4 পাই। এবং এই যে মিউ নট বা এই পুরা মানটি যদিও চিন্তা করি, এই পুরা মানটি হচ্ছে কত, 10⁻⁻7 টেসলা মিটার অ্যাম্পিয়ার ইনভার্স 1, এর একক দাঁড়াচ্ছে এটি। কিভাবে এই এককটি আসলো তুমি যদি একটু খেয়াল করো যে ধ্রুবকের কোনো একক নাই। বি এর একক কি, টেসলা। আই এর একক কি, অ্যাম্পিয়ার। তা টেসলা বাই অ্যাম্পিয়ার, উপরে হচ্ছে এল মানে মিটার, এখানে হচ্ছে মিটার স্কোয়ার। মিটার দিয়ে মিটার স্কোয়ারকে কাটে দিলে নিচে একটা মিটার, তো মিটারটা এখানে গুণ হয়ে যাচ্ছে। তো আগে পেয়েছিলাম টেসলা মিটার, এখন মানে টেসলা পার এম্পিয়ার, তার সাথে গুণ করে দিলাম মিটার, তখন এককটা চলে আসবে টেসলা মিটার পার এম্পিয়ার। আমি কি বলতে চাচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। একটু দেখি যে এই মিউ নট ডিভাইডেড বাই 4 পাই, এর আমি একক টেকক কিছু জানি না, তো ডিবি এটাকে সাবজেক্ট ধরে এর এককটা নেই, এর একক হচ্ছে টেসলা, একটু আগে বলেছি। তারপর হচ্ছে ভাগ করতে হচ্ছে আই দিয়ে, এর একক হচ্ছে অ্যাম্পিয়ার। আর ডিএল মানে হচ্ছে দৈর্ঘ্য মিটার, আর স্কোয়ার সেটিও একটি মিটারের স্কোয়ার, তো মিটার স্কোয়ার। তো মিটার দিয়ে কেটে দিলে নিচে থাকতেছে কি একটা এম, তো গুণ করে দেই, তাহলে এই যে এম, তাহলে আমার এককটি দাঁড়াচ্ছে টেসলা মিটার ইনভার্স 1, এটাই তো, সরি এই যে এটা, এই হচ্ছে আমার একক। তো এককটি যদি কোনো সময় ভুলে যাও বা এমসিকিউতে আসে, এই সমীকরণটি ডিরাইভ করে এটি সলভ করে নেবে। একজনে প্রশ্ন করেছে কে এর মান কি নির্দিষ্ট, মুক্তাদির। হ্যাঁ, কে এর মান নির্দিষ্ট, তবে শূন্য মাধ্যমে। তোমরা জানো যে কোন একটি এরকম লেটারের নিচে যদি এরকম জিরো দেওয়া হয়, তাহলে সেটা বোঝাচ্ছে যে মাধ্যমটি নির্দিষ্ট, এবং সেই মাধ্যমটি শূন্য মাধ্যম। শূন্য মাধ্যম হলেই শুধুমাত্র এই ঘটনাটি ঘটবে, এটাকে বলা হয় প্রবেশ্যতা। সেই প্রবেশ্যতা নিয়ে আমরা অন্য কোনো একটা ক্লাসে যে শূন্য মাধ্যমের প্রবেশ্যতা কি, বা অন্য কোনো মাধ্যম হলে তার মানটা কি হয়, সেখানে আমরা এই প্রবেশ্যতা নিয়ে কথা বলবো। তা আপাতত শুধুমাত্র এই ধ্রুবকের মানটি আমরা একটু জেনে রাখলাম। আচ্ছা, তাহলে আমরা বায়োট-স্যাভার্টের সূত্রটি শিখলাম, কিন্তু এখন আমাদের কমপ্লিট হয়নি। কেন কমপ্লিট হয়নি? আমরা কিন্তু ছোট্ট একটি অংশের জন্য কি করেছি, নির্ণয় করেছি যে চৌম্বক ক্ষেত্রের মান। সমগ্র অংশটির জন্য যদি নির্ণয় করতে হয়, তাহলে তোমরা জানো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ইন্টিগ্রেশনের আশ্রয় নিতে হবে। তো আমরা জানি যে এই ডিভি তাকে যদি ইন্টিগ্রেশন করে দেই তাহলে বি পাই, তখন আমরা সমগ্র তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে ওই যে পি বিন্দু, সেই বিন্দুর চুম্বক ক্ষেত্রটি কত সেটি পেয়ে যাবো। তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করে দেই, তাহলে বি ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিবি, এখানে মিউ নট 4 পাই, এই যে ইন্টিগ্রেশন করে দিলাম আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই কত হয়ে গেল, আর স্কোয়ার। তাহলে এই ফরম্যাট, এটা হচ্ছে কি মানে সম্পূর্ণ পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্রের মান কোন বিন্দুতে, ওই পি বিন্দুতে, নির্দিষ্ট বিন্দুতে। ঠিক আছে, এটা নিয়ে কিছু ক্যালকুলেশন করা আছে তোমার বইতে, সেখানে দুইটা কেসের কথা বলা আছে। একটি হচ্ছে অসীম দৈর্ঘ্যের তড়িৎ প্রবাহে যদি হয়, যেমন আগে একটা আমরা তার এঁকেছি, সেই তারটি আসলে একটু বাঁকাতেরা করে এঁকেছিলাম। যদি সোজা হয়, হ্যাঁ সোজা যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের মানটি কীরকম হবে এটি তোমাকে সলভ করতে হবে। যদি এরকম সোজা হয়, একেবারে সোজা অসীম দৈর্ঘ্যের, বিরাট লম্বা তার, অসীম দৈর্ঘ্যের, এবং এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে আই পরিমাণ, এবং তার কোনো একটি বিন্দু হচ্ছে পি বিন্দু। এই পি বিন্দু থেকে যেহেতু অসীম দৈর্ঘ্যের বরাবর কত লম্বা, ইনফিনিটি লম্বা, মানে অসীম পর্যন্ত লম্বা। পি বিন্দু তার কাছাকাছি একটা বিন্দু, এই বিন্দু থেকে এই রেখার উপর আমি কি করব, একটা লম্ব রেখা টেনে দিব। এই লম্ব রেখার যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটি যদি এ পরিমাণ হয়, তাহলে এই বিন্দুতে আমরা যে চুম্বক ক্ষেত্রটি পাবো তার মান হচ্ছে বি ইকুয়াল টু, দাঁড়াচ্ছে সমীকরণ হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ। এই সমীকরণটি তুমি প্রতিপাদন কিভাবে হয় এটি তোমার হোমওয়ার্ক, বাসায় সলভ করবে।
খেয়াল রাখবে যে বি নির্ণয় করতে গিয়ে আমার এখানে কি কি রাশিগুলো আছে। মিউ নটের মান কত? দেখো মিউ নট বাই 4 পাই ইকুয়াল টু যদি 10⁻⁷ টেসলা মিটার ইনভার্স 1 হয়, তাহলে মিউ নট বের করার জন্য 4 পাই দিয়ে তারে গুণ করে দিলেই হয়। তখন আমি মিউ নট ইকুয়াল টু পেয়ে যাব হচ্ছে 4 পাই, নিচে ছিল উপরে উঠে গেছে, আর ইনটু হচ্ছে 10⁻⁷ একক টেসলা মিটার অ্যাম্পিয়ার ইনভার্স 1। তাহলে এই সূত্রটি কখন প্রয়োগ করা হবে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। লম্বা তার হতে হবে, তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে হবে, এবং তার পাশে একটি চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তাহলে একটু বলে রাখা ভালো যে এরকম একটি জায়গা দিয়ে যদি মানে সোজা যদি তড়িৎ প্রবাহিত হয়, তাহলে তার চুম্বক ক্ষেত্রগুলো হবে কিরকম, তার পাশে এরকম রিং টাইপের, এরকম রিং আকার, গোলাকার, এবং সেটি তার দিকটি এন্টি ক্লক না ক্লকওয়াইজ বুঝবো কিভাবে? আমি বলেছিলাম যে আমার জন্য এই রাইট হ্যান্ড গ্রিপ রুলটি সহজ মনে হয়। তাহলে এই বরাবর তড়িৎ যাচ্ছে এবং এই ফিঙ্গারগুলো আমার নির্দেশ করছে চুম্বক ক্ষেত্রটি গোলাকার, কিন্তু সেটি কোন দিকে যাবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এরকম ভাবে যাচ্ছে, ঠিক আছে? তো এইখানেও কোনো একটা যাচ্ছে এইভাবে, তো সেইখানে আমরা একটা নির্ণয় করলাম। আশা করি এই বিষয়টি বোঝাতে পেরেছি। তার মানে যেতে হবে সোজা, তড়িৎ প্রবাহ যাচ্ছে সোজা যদি যায় তখন এরকম গোলাকার কি হচ্ছে, তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, এবং সেখানে কোনো একটি বিন্দুতে যদি তোমার চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হয়, তাহলে এই সূত্রটি ব্যবহার করতে হবে। তোমার বইয়ের উদাহরণে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কগুলো এ রিলেটেড একটু সলভ করে নিবে। পরিচয়গুলো বলে দিই আমি। এ মানে হচ্ছে লম্ব দূরত্ব, মানে যে বিন্দুতে নির্ণয় করতে চাচ্ছ ওই বিন্দু থেকে পরিবাহীটি কত দূরে সেটি নির্ণয় করার জন্য, সেটি দূরত্বটি হচ্ছে আমার কত, এ। আচ্ছা, তার পরবর্তীতে একটা কেস গেল, মানে সোজা হলে কিরকম হয়। আরেকটা কেস নিয়ে কথা বলি। সেই কেসটি কিরকম? সোজা ছিল, এখন হচ্ছে বৃত্তাকার, এরকম বৃত্তাকার কয়েল। আমরা এরকম কুণ্ডলীর মধ্য দিয়ে আমাদেরকে তড়িৎ প্রবাহিত করতে হয়। আমরা সলিনয়েডের ক্ষেত্রে আমরা দেখেছি যে কুণ্ডলী, তার মধ্যে আমি তড়িৎ প্রবাহিত করলাম। তো এরকম যদি কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, তো সেখানে আমি এই ফিঙ্গারগুলো দিয়ে আমি নির্দেশ করবো যে তড়িৎ প্রবাহের দিক, যেহেতু সে এখন কার, তো মানে এই যে নির্দেশ করি, তাহলে বৃদ্ধাঙ্গুলিটি কোন দিকে, ভিতরের দিকে। তো তড়িৎ ক্ষেত্রের দিক এখন কোন দিকে, ভিতরের দিকে। এখন একটা বোর্ডে ভিতরের দিক এবং বাইরের দিক বোঝানোর জন্য কি করা হয়, দেখো একটা তীর চিহ্ন আমরা আঁকি। এটা হচ্ছে একটা তীর। তীরটি যদি আমার দিকে আসে, মনে করো এই কলমটি একটি তীর আমার দিকে আসে, আমি শুধুমাত্র কি দেখবো, একটি বিন্দু দেখবো। অর্থাৎ এই বোর্ড থেকে বের হয়ে যদি একটি তীর আমার দিকে আসে, তাহলে আমি দেখতে পাচ্ছি কি একটি বিন্দু। তো কোথাও যদি এরকম বিন্দু আঁকা থাকে, তাহলে বুঝতে হবে যে এটি হচ্ছে কোন দিকে, যে পেজ থেকে আমার দিকে এরকম 90 ডিগ্রি আমার বরাবর আসছে। আর যদি তীরটি কি হয়, ভিতরের দিকে যায়, তাহলে তার আমি পিছনের অংশটা দেখবো, যেটা ক্রস দেয়া, যেরকম ক্রস দেয়া, যেরকম ক্রস করা আছে, এই যে ক্রস, এরকম ক্রস যাচ্ছে, এই যে অংশটি, এই ক্রস দেয়া অংশটি যখন আমি দেখব, তখন এই যে ক্রস মানে কি, ক্রসটা তুমি কখন দেখছো, যখন সে তোমার ভিতর দিয়ে কি হচ্ছে, এই বোর্ডের ভিতর দিয়ে চলে যাচ্ছে। তার মানে আমরা যদি বিন্দু দেখি, তাহলে বুঝতে হবে আমাদের দিকে আসছে, টুয়ার্ড আস। আর যদি এরকম দেখে, তাহলে আমাদের কি হচ্ছে, এটা আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে, অর্থাৎ ভিতরের দিকে চলে যাচ্ছে। এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে। তো এখন কথা বলছিলাম যে এই কুণ্ডলীর ভিতরে কি হয় সেটি দেখাবো। তো কুণ্ডলীর ভিতর যদি এই দিকে প্রবাহিত হয়, তাহলে আমি এখানে কি দিব, একটা ডট দিব। কেন ডট দিলাম? কারণ আমার বৃদ্ধাঙ্গুলি আমাকে বুঝিয়ে দিচ্ছে যে এটা তো ভিতরের দিকে। আর ভিতরের দিকে চিহ্ন ভুল করেছি, ভিতরের দিকে যদি হয় তাহলে কি করতে হবে, ক্রস। কারণ আমি তীরের কি দেখবো, পিছনের অংশ দেখছি, এই যে পিছনের অংশ ভিতরের দিকে, ঠিক আছে? তো এরকম যদি যেতে থাকে, তাহলে তার কেন্দ্রে এখানে একটি বিন্দু আছে, মনে করি পি বিন্দু। এই বিন্দুতে আমি এখন কি করতে চাই, চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে চাই। তাহলে তড়িৎ প্রবাহিত হচ্ছে কুণ্ডলী বরাবর, এবং আমি এই চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করছি কোথায়, পি বিন্দুতে বি এর মানটি বের করতে চাই। তখন তার সমীকরণটি কিরকম হবে, তখন বি ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই 2
এই পর্যন্ত যেই দূরত্ব